শুভ সকাল প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত সুস্থতায় প্রতিদিন থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার সাদিয়া সুলতানা। দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো যা শুধুমাত্র পুরুষেরই সমস্যা। অনেক রোগী চিকিৎসকের কাছে আসেন এই বিষয় নিয়ে যে তাদের প্রস্রাবে ঘন ঘন সমস্যা হচ্ছে, বিশেষ করে রাতে ঘুম ভেঙে যাচ্ছে এবং চিকিৎসক বলছেন এটি প্রোস্টেটের সমস্যা। এই প্রোস্টেট বিষয়টি কি? এটি কি কোনো ধরনের রোগ নাকি এটি অন্য কিছু? সেই বিষয় নিয়ে আজকে আমরা জানব। প্রোস্টেট গ্রন্থির যত রোগ এবং কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত ইউরোলজিস্ট। আমাদের সাথে আছেন ডাক্তার গাজী আরিফুর রহমান, সহকারী অধ্যাপক ইউরোলজি, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট বা নিগডু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা প্রোস্টেট নিয়ে কথা বলবো। প্রোস্টেট বিষয়টি নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন কাজ করে যে এটি আসলে কি সমস্যা। প্রোস্টেট কখনো শুনে বড় হয়ে যাচ্ছে, কখনো শুনে প্রোস্টেটের মধ্যে এমনকি ক্যান্সারও হয়ে যাচ্ছে। তো প্রথমেই জানতে চাই এটি কি ধরনের অঙ্গ নাকি কোনো রোগের একটি অংশ? ধন্যবাদ আপনাকে। প্রোস্টেট একটি অঙ্গ। এটা সাধারণত মূত্রথলির নিচে, পুরুষের মূত্রথলির নিচে, যেটাকে আমরা ব্লাডার নেক বলি, জাস্ট ওই জায়গাটাই থাকে এবং একটা ছোট একটা অর্গান, সাধারণত সর্বোচ্চ 18-20 গ্রাম ওজনের হয় এবং এটা পুরুষ প্রজননতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান। এর প্রধান কাজগুলো কি কি? প্রোস্টেট গ্ল্যান্ডের কাজ হচ্ছে, এটা কিছু সিক্রেশন আছে, মানে কিছু তরল নিঃসরণ করে, যেটা পুরুষের বীর্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যেটা শুক্রাণুকে পুষ্টি দান করে, শুক্রাণুকে চলাচলে সাহায্য করে, মূলত এই কাজগুলোই করে। আমাদের দেশে যখন সমস্যার কথা বলা হয় যে প্রোস্টেটের সমস্যা, তখন দেখা যায় যে সমস্যাগুলো প্রস্রাবের সাথে সম্পর্কিত, যেটা কথাটা আমি শুরুতেই বলছিলাম। তো এটি কি একমাত্র সমস্যা নাকি এর বাইরে আরো অন্য কোনো সমস্যা রয়েছে? সাধারণত প্রোস্টেট গ্ল্যান্ড বয়সের সাথে সাথে বৃদ্ধি পায় এবং এটাকে আমরা বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট বলি। তাছাড়াও প্রোস্টেট গ্ল্যান্ডে ইনফেকশন হয়, যেটাকে প্রোস্টাটাইটিস বলা হয়, প্রোস্টেটে অ্যাবসেস হয় বা ফোনা যেটা বলি, ক্যালকুলি পাথর হয়, এছাড়াও প্রোস্টেট ক্যান্সারও হয়ে থাকে। সাধারণত এই রোগগুলো হয় প্রোস্টেট গ্ল্যান্ডে। সাধারণত কোন ধরনের রোগ সবচেয়ে বেশি দেখা যায় এখানে? এখানে সবচেয়ে বেশি দেখা যায় বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট, যেটা বয়সের সাথে সাথে যেটা বৃদ্ধি পায়, সেইটা বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট, সেটা সবচেয়ে বেশি দেখা যায়। তো আপনি যে কথাটি বলছেন সেটা হচ্ছে গিয়ে এটি প্রোস্টেটটি বড় হয়ে যাচ্ছে। তো বড় তো হবে, ছোট থেকে যত বয়স বাড়বে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়, তো কখন গিয়ে বলবো যে এটি সমস্যা? হ্যাঁ, প্রোস্টেট গ্ল্যান্ড বয়সের সাথে সাথে বাড়বে, সাধারণত 40-এর পর থেকে এটা বাড়তে থাকে। হরমোনাল ইমব্যালেন্সের কারণে সাধারণত এই পর থেকে পুরুষ হরমোন ধীরে ধীরে কমে যায়। ডাইহাইড্রোটেস্টোস্টেরন নামে একটা হরমোন আছে, সেটার পরিমাণ বেড়ে যায়, তখন ধীরে ধীরে এটা বড় হয়। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হইলেই যে সেটা কোনো সাইন সিমটম করবে, বিষয়টা এমন নাও হইতে পারে। অনেকের অনেক বড় প্রোস্টেটও আছে কিন্তু তার কোনো উপসর্গ নাই, হয়তো তার ক্ষেত্রে কোনো চিকিৎসার প্রয়োজন নেই। আচ্ছা। কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড সাধারণত 18-20 গ্রাম পর্যন্ত থাকে, এর চেয়ে বড় হলে সেটাকে আমরা বলি প্রোস্টেট বড় হয়েছে। এখন যদি কোনো উপসর্গ থাকে তখন আমরা সেটা চিকিৎসা করব। উপসর্গগুলোর মধ্যে ধরেন ঘন ঘন প্রস্রাব, তারপরে প্রস্রাব করার জন্য রাতে ঘুম থেকে ওঠা, প্রস্রাব ধরে রাখতে না পারা, মানে আমার প্রস্রাব চাপ দিয়েছে এখনই আমাকে যেতে হলো, তারপরে প্রস্রাবে চাপ দিয়ে প্রস্রাব করা, প্রস্রাবের ধারা স্লো মানে গতি কম, তারপরে প্রস্রাব ক্লিয়ার না হওয়া, প্রস্রাব করার পরে ফোটায় ফোটায় অনেকক্ষণ প্রস্রাব ঝরা, এইগুলা সাধারণত প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলে এই সমস্যাগুলা হইতে পারে। আচ্ছা, এই যে উপসর্গগুলোর কথা বলছেন এগুলো হচ্ছে প্রোস্টেট বড় হওয়ার সাথে সম্পৃক্ত সমস্যা। তো আমাদের দেশে তো এই ধরনের সমস্যা দেখা যায়, অনেকেই বলে, বিশেষ করে বয়স্ক পুরুষরা। আমাদের দেশে এই ধরনের রোগের হার কীরকম, বা প্রোস্টেট গ্রন্থির যে রোগগুলো হচ্ছে সব মিলিয়ে অন্যান্য রোগের সাথে এর হারটা কীরকম, এটা একটু জানতে চাই। হার অনেক এক্সাক্ট আমাদের দেশে এই ব্যাপারে তো কোনো স্টাডি নেই অ্যাকচুয়ালি যে কত পার্সেন্ট রোগী, তবে যথেষ্ট পরিমাণ রোগী কিন্তু বয়স হলে আফটার 40 ধীরে ধীরে এটা বৃদ্ধি পেতে থাকে এবং আফটার 50 বা 60 এটা প্রকট আকার ধারণ করে। যেহেতু আপনি জাতীয় কিডনি রোগ ইনস্টিটিউটে আছেন, আপনার কাছে বা আপনাদের ইনস্টিটিউটে সবচেয়ে বেশি এই ধরনের রোগীরা যায়, সেখান থেকে একটু ধারণা থেকে জানতে চাই বা আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই। আমাদের ইউরোলজিতে মূল সবচেয়ে বেশি যে রোগীটা আসে সেটা হচ্ছে পাথরের সমস্যা। দ্বিতীয় যে সমস্যাটা আসে সেটাই হচ্ছে এই রোগটা,
প্রোস্টেটের এনলার্জমেন্ট বা প্রোস্টেট সমস্যার দ্বিতীয় সমস্যা আমাদের ইউরোলজির সমস্যাগুলোর মধ্যে। আচ্ছা, পাথরের কথা একটু আগে আপনি বলছেন যে প্রোস্টেটে পাথর হতে পারে, জি। তো পাথর তো এর বাইরে আমরা শুনি যে কিডনির মধ্যে পাথর হচ্ছে, তারপর যে মূত্রথলি আছে সেখানেও পাথর হচ্ছে, প্রোস্টেটের মধ্যে প্রোস্টেটও আলাদা হয়। ভাবে জি, জি, হচ্ছে। জি। এই বিষয়টি একটু জানতে চাই যে ওই কত ভাগ অন্যান্য জায়গায় হয় এবং কত ভাগ না, এখানে খুবই হতে কম। পারে? প্রোস্টেটে পাথরের মানে হার খুবই কম। আচ্ছা, কিডনি নালী মূত্রথলিতে যতখানি সম্ভাবনা, সেই তুলনায় প্রোস্টেটে পাথরের সম্ভাবনা খুবই কম। তো এই আবার একটু চলে আসি সেই বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বা বিইপি এই জায়গাতে। এই রোগটি যখন হয় তো আপনি কিছু উপসর্গের কথা বলেছেন, যদি এই ধরনের উপসর্গ হয় তাহলে কি করতে হবে প্রথমে? এই ধরনের উপসর্গ নিয়ে রোগী প্রথমে আমাদের কাছে আসে। ডাক্তারের কাছে আসলে তখন আমরা রোগীর ডিটেল হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি, যে কতদিন থেকে এই সমস্যা, কোন ধরনের সমস্যাটা বেশি, তার কি ঘন ঘন প্রস্রাবের সমস্যা বেশি, নাকি প্রস্রাবের ধারা কমে যাওয়া বা চাপ দিয়ে প্রস্রাব করা এই জাতীয় সমস্যাগুলো বেশি। এর পাশাপাশি পেশেন্টের অন্য কোনো রোগ আছে কিনা, যেমন ডায়াবেটিস হলেও কিন্তু পেশেন্ট বারবার প্রস্রাব করে, আচ্ছা, সেটা আছে কিনা আমরা সেটাও চেক করি। তারপরে হার্ট ফেলিউর আছে কিনা এটাও দেখি আমরা। তারপরে রোগীর ফ্যামিলি হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি, পরিবারে কারো এই ধরনের সমস্যা আছে কিনা। কোনো ওষুধপত্র খাই না, কোনো কিছু কিছু ওষুধও খেলেও কিন্তু আপনার এই ধরনের সমস্যাগুলো হইতে মানে প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পেলে যে ধরনের সমস্যা, কিছু ওষুধ খেলেও সেই ধরনের সমস্যা হতে পারে। যেমন অ্যান্টি ডিপ্রেসেন্ট, তারপরে হচ্ছে অ্যান্টি হিস্টামিন, এই জাতীয় কিছু ওষুধ আছে, সেগুলো খেলেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তো আমরা হিস্ট্রি থেকে বোঝার চেষ্টা করি পেশেন্ট এই ধরনের কোনো ওষুধ খায় কিনা, সেটাও একটু জানার চেষ্টা করি। তো হিস্ট্রি থেকে যখন আমরা মোটামুটি বুঝতে পারলাম যে রোগীর প্রোস্টেট বড় হয়েছে বা এই ধরনের কিছু একটা, তখন আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনগুলো করি। ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে শুরুতে আমরা পেশেন্টের জেনিটালিয়া এক্সামিনেশন করি, মিয়েটাস এক দেখি, ইউরেথ্রা দেখি, তারপরে ডিআরই বলতে একটা পরীক্ষা আছে আমাদের, ডিজিটাল একটা এক্সামিনেশন। এটা হচ্ছে পায়খানা রাস্তায় আঙ্গুল দিয়ে আমরা প্রোস্টেট গ্ল্যান্ডটা বৃদ্ধি পেয়েছি কিনা সেটা আমরা দেখি। হ্যাঁ, প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে কিনা, কিংবা সেটা কনসিস্টেন্সি কীরকম, সেটা আপনার সেখানে কোনো ইনডিউরেশন আছে কিনা, কিংবা কোনো নোডিউল আছে কিনা, তারপরে ফিঙ্গার উইথড্র করে আমরা দেখি সেটা ব্লাড স্টেন কিনা, এগুলো আমরা সাধারণত দেখি। আর শুধুমাত্র প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির কারণে এই সাইন সিমটম না, আর অন্যান্য কারণেও কিন্তু এই ধরনের সাইন সিমটম আসতে পারে। ঠিক আছে, যেমন নিউরোজেনিক কজ, কেউ যদি পেশেন্ট স্ট্রোকের পেশেন্ট হয়, কিংবা স্পাইনাল কর্ড ইনজুরি, মাল্টিপল স্ক্লিরোসিস, এই ধরনের রোগও কিন্তু এই ধরনের সিমটম থাকে। সেই ক্ষেত্রে আমরা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্টগুলোও করি, পেশেন্টের নার্ভাস সিস্টেম এক্সামিনেশন করি, ডার্মাটমগুলো পরীক্ষা করে দেখি, জাক্স দেখি, তারপরে আপনার অ্যানাল টোন, অ্যানাল গ্রিপ, পেরিয়ানাল সেন্সেশন, এগুলো আমরা দেখি জাস্ট এক্সক্লুড করার জন্য যে এটা কি প্রোস্টেটের জন্যই সমস্যা নাকি অন্য কোনো ইয়ে আছে। আচ্ছা, তো আপনি অনেকগুলো সমস্যা এবং সমস্যাগুলোর পিছনে যে কিভাবে পরীক্ষা করতে হবে সেইগুলোর কথাও বলছেন। তো এর বাইরে যদি তার বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট না থাকে কি হতে পারে? যেমন আপনি কিছুক্ষণ আগে বললেন যে রক্ত চলে আসে। হ্যাঁ, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট ছাড়াও ধরেন ইউরেথ্রা স্ট্রিকচার হতে পারে একটা রোগ, মিয়েটাল স্টেনোসিস আছে, ব্লাডার নেক হাইপারট্রফি, এই রোগগুলো তো হতে পারে। এছাড়াও প্রোস্টেট বাদ দিয়ে আপনার স্পাইনাল কর্ড ইনজুরি, স্ট্রোক, এগুলো তো হতে পারে। প্রোস্টাটাইটিস মানে প্রোস্টেটে ইনফেকশন যেটা, বা প্রোস্টেট ক্যান্সারও এই ধরনের সিমটম থাকতে পারে। তারপরে যে কয়টা ড্রাগের নাম বললাম আপনাকে, সকল ড্রাগ খেলেও এই ধরনের সমস্যা হতে পারে। আমরা তাহলে একটু প্রোস্টেটের কথাই থাকতে চাই, যে আপনি প্রোস্টাটাইটিসের কথা বললেন, যে প্রোস্টাটাইটিস আসলে কি ধরনের রোগ? প্রোস্টাটাইটিস হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডে ইনফেকশন বা ইনফ্লামেশন যেটা হয়, সেটাতে প্রোস্টাটাইটিস বলা হয়। এটা কেন হয়? এটা বারবার প্রোস্টেট গ্ল্যান্ডে প্রস্রাবের যে ইনফেকশনগুলো আছে, ইউটিআই বা পথ্যথলিতে যে ইনফেকশন আছে, সেটা অনেক সময় হয় প্রোস্টেট গ্ল্যান্ডের যে সিক্রেশন যদি আসে সেই অরিফিস দিয়ে, বা সেই যদি ঢুকে পড়ে তাহলে প্রোস্টেট গ্ল্যান্ডে ইনফেকশন করে ইনফ্লামেশন তৈরি করতে পারে। সেক্ষেত্রে উপসর্গগুলো কি একই রকম নাকি? সেক্ষেত্রে উপসর্গগুলো একটুখানি পার্থক্য হয়। সেক্ষেত্রে তলপেট একটু ভার লাগে, অনেক সময় ব্যথা হয়, জ্বর থাকে। প্রোস্টেট গ্ল্যান্ডে কিন্তু ভালো জ্বর থাকে, অনেক সময় ব্যথা হয়, তীব্র ব্যথা হয় প্রোস্টেট গ্ল্যান্ডে ইনফেকশন হলে। তো সেই ক্ষেত্রে কি একই রকম পরীক্ষা? প্রস্রাবের সাথে সেক্ষেত্রে পুস বা এগুলো যেতে পারে, বা রক্তপাতও হতে পারে। হ্যাঁ জি, তো তাহলে সেই ক্ষেত্রে কি কোনো নতুন পরীক্ষা করতে হবে কিনা? হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ডের প্রস্রাবের পরীক্ষা, ইউরিনের রুটিন মাইক্রোস্কোপ এক্সামিনেশন, কালচার করবো। এছাড়াও প্রোস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন আমরা একটা আছে, প্রোস্টেটিক সিক্রেশন, সেই সিক্রেশনে আমরা
কালচার করি বা পরীক্ষা করি, আমরা প্রোস্টেট গ্ল্যান্ডে ইনফেকশন আছে কিনা সেটা বোঝার চেষ্টা করি। এবং সেক্ষেত্রে চিকিৎসা কিভাবে শুরু করতে হয়? এটা কি অন্যান্য চিকিৎসার মতো নাকি একটু আলাদা? না, ওটা যদি কনফার্ম হওয়া যায় যে প্রোস্টেট গ্ল্যান্ডে ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রে আমরা একটা প্রোস্টেট গ্ল্যান্ডে ইনফেকশন সহজে আবার কিন্তু ভালো হয় না, একটু দীর্ঘমেয়াদী ইনফেকশন 4 থেকে 6 সপ্তাহ অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে থাকি। আচ্ছা, অনেক সময় এতে কাজ হয়, সেরে যায় ইনশাআল্লাহ। তো আবার সেই পুরনো জায়গায় চলে আসি যে আপনি বলছিলেন যে সবচেয়ে বেশি দেখা যায় যে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, মানে এটা খারাপ তেমন কিছু না, কিন্তু এটা ভুগাচ্ছে একজন রোগীকে অনেক বেশি। তাহলে চিকিৎসার ক্ষেত্রে অনেকেই বলে যে না, এটি ঔষধের ক্ষেত্রেও কাজ হবে, আবার কখনো বলে যে না, অপারেশনও লাগবে। কখন ঔষধ, কখন অপারেশন? পিএপি প্রোস্টেট এনলার্জ পেশেন্ট আসলে আমরা পেশেন্টের যে সাইন সিমটমগুলো আমরা বললাম, সেটাকে আমরা সিবিআইটি অ্যাসেসমেন্ট করি একটা। যেমন এক্ষেত্রে AUA, আমেরিকান ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের একটা সিমটম স্কোর আছে। আচ্ছা, ওই 7টা পয়েন্ট আমি একটু আগে যেগুলো বলতেছিলাম, প্রতিটারই সিমটমের 5টা করে গ্রেডিং পয়েন্ট আছে। তো 5 7 35 টোটাল গ্রেডিং পয়েন্ট। এর সাথে পেশেন্টের লাইফ মানে বদারসাম স্কোর আমরা একটা বলি, যে পেশেন্ট এই রোগটাতে কি পরিমাণ সে মানে সাফার করতেছে, মানে এই রোগটা যদি সে চিকিৎসা না করে বা অপারেশন না করে সে কেমন থাকবে, সেরকম একটা তার কোয়ালিটি অফ লাইফ অ্যাসেসমেন্ট, বা এটাকে আমরা বলি হচ্ছে বদারসাম স্কোর বলি আর কি। সেটা তো 7টা পয়েন্ট আছে, যেমন ডিলাইটেড, প্লিজড, তারপরে হচ্ছে মোস্টলি স্যাটিসফাইড, মিক্সড, মানে এরকম বেশ কিছু, আনহ্যাপি, টেরিবল, এরকম বেশ কিছু অ্যাসেসমেন্ট আছে। তো পেশেন্টের অবস্থা চিন্তা করে আমরা সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে ওখানে পয়েন্ট যদি 0 থেকে আপনার 7 থাকে, তাহলে সেটাকে মাইল্ড সিমটম বলি আমরা। আর 8 থেকে 19 এটা একটা মডারেট সিমটম, আর 19 থেকে 35 সিভিয়ার সিমটম। যদি মাইল্ড সিমটম থাকে সেক্ষেত্রে পেশেন্ট, আর সাথে বদারসাম স্কোর আমরা অ্যাসেস্ট করি। যদি মাইল্ড সিমটম থাকে তাহলে পেশেন্টের আমরা সাধারণত লাইফস্টাইল মডিফিকেশন বা কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে পেশেন্ট ভালো থাকে। বা লাইফস্টাইল মডিফিকেশন আমি বলতেছি কি কি আছে সেটা। আর যদি মডারেট টু সিভিয়ার সিমটম থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত ওষুধ, ড্রাগ, মানে লাইফস্টাইলের সাথে সাথে আমরা তখন ড্রাগও দিয়ে থাকি, মেডিকেল ম্যানেজমেন্টও দিয়ে থাকি। আর অপারেশন হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট যদি কোনো কারণে ফেল করে, কিংবা বিইপির সাথে যদি কমপ্লিকেশনস থাকে, যেমন বিইপি উইথ হেমাচুরিয়া বা ক্রনিক রিটেনশন, তারপরে পাথর হয়ে গেল, ইউরিনারি ব্লাডার স্টোন, তারপরে কিডনি ফাংশন হ্যাম্পার ড্যামেজ হচ্ছে, হাইড্রোনেফ্রোসিস হয়ে গেছে বা ক্রিয়েটিনিন বেড়ে গেছে, অথবা যদি ধরেন দীর্ঘদিন ওষুধ খেয়েছে ফেল করছে, সেই ক্ষেত্রে আমরা অপারেশনে যাই। তো বাস্তব চিত্র কিন্তু একটু আলাদা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যখন এই ধরনের সমস্যা হয়, আমাদের যারা মধ্যবয়স্ক আছে তারা নিকটস্থ ফার্মেসি বা তাদের যে সহকর্মী আছে অথবা হচ্ছে গিয়ে প্রতিবেশী আছে, তাদের কাছে জিজ্ঞেস করে এবং তারা বলে যে তারা এই ওষুধটি খাচ্ছে, আপনি এই ওষুধটি শুরু করে দেন। এরকম টমসুলুসিন জাতীয় কিছু ওষুধ শুরু করে দেয়, এবং এটি অনেকেই এমন আছে যে চিকিৎসকের পরামর্শ ব্যতীতই শুরু করে দেয়। এই ব্যাপারটি আপনি কি মনে করেন? না, এখানে বিইপির কারণে যে সিমটমগুলো হয় সেটাকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইরিটেটিভ সিমটম বা স্টোরেজ সিমটম, যেটা একটা হচ্ছে অবস্ট্রাকটিভ সিমটম। বিইপি কারণে যে ইরিটেটিভ সিমটম হয়, ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি ইনকন্টিনেন্স, নকচুরিয়া, যেগুলা বললাম আর কি, ঘন ঘন প্রস্রাব, রাতে উঠা ইত্যাদি। এই ধরনের সিমটম হলে কিন্তু আপনি ট্যামসুলিসিন খেয়ে কাজ হবে না, বুঝতে পারছেন? মানে কোন ওষুধ খাবে সেটা বোঝার জন্য আসলে পেশেন্টে আরও কিছু অ্যাসেসমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার ইউরোফ্লোমেট্রি করতে হবে প্রথমে। আমি শুরুতে বলিনি, শুরুতে এই ধরনের পেশেন্ট আসলে প্রথমে কিন্তু আমরা একটা ইউরিনের রুটিন এক্সামিনেশন করি, রুটিন ম্যাক্টোসিন এক্সামিনেশন। তারপরে ক্রিয়েটিনিন করি, একটা আলট্রাসোনোগ্রাম অফ দ্য কিডনি, ব্লাডার এন্ড প্রোস্টেট, সাথে ম্যাক্সিমাম সিস্টেমেটিক ক্যাপাসিটি এবং পোস্ট ভয়েডাল রেসিডিউ, মানে মূত্র প্রস্রাব করার পরে কতখানি প্রস্রাব থেকে যাচ্ছে, এটা আমরা একটা অ্যাসেস করি। এর পাশাপাশি আমরা ইউরোফ্লোমেট্রি দেখি, পেশেন্টের প্রস্রাবের গতি কতটুকু আছে। তারপরে দেখি পিএসএ, একটা পরীক্ষা আছে, হ্যাঁ, সেরাম পিএসএ, সেই পরীক্ষাটা করি। তো এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করি, আর সাথে আগে যে হিস্ট্রি এবং ক্লিনিক এক্সামিনেশন নিলাম, একটা অ্যাসেস করার চেষ্টা করি যে পেশেন্টের রোগটা আসলে ইরিটেটিভ সিমটম বেশি নাকি অবস্ট্রাকটিভ সিমটম বেশি। যদি ইরিটেটিভ সিমটম থাকে তাহলে এক জাতীয় চিকিৎসা, সেক্ষেত্রে আমরা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগগুলো দিই। আর যদি হয়, মানে অবস্ট্রাকটিভ সিমটম হয়, সেক্ষেত্রে আমরা দিই হচ্ছে আলফা ব্লকার জাতীয় ওষুধগুলো দিই। আচ্ছা, তার মানে অবস্থা ভেদে ঔষধের পার্থক্য হবে। অবশ্যই, কেন দুইটা তো এক না, অবশ্যই কাজ করবে। এবং যে আলোচনা থেকে বোঝাই যাচ্ছে যে অবশ্যই চিকিৎসকের পরামর্শ এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে চিকিৎসক যে চিকিৎসাটি দিবে সেই চিকিৎসাটি গ্রহণ করলে রোগী ঠিক থাকবে।
আমরা অনেকক্ষণ ধরেই এই বিনাইন এনলার্জমেন্ট নিয়ে কথা শুনছিলাম, এর পাশাপাশি আরো অনেকগুলো রোগের কথা আপনি শুরুতেই বলেছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক যেটি নিয়ে সবাই ভয় পায় তা হচ্ছে ক্যান্সার কখন হয়। জি জি। তো প্রোস্টেটের ক্যান্সারের বর্তমানে যে হারটি আমাদের দেশ বা সারা বিশ্বে আছে সেটি একটু শুনে নিতে চাই, তাহলে বোঝা যাবে হয়তো প্রকৃত চিত্র। প্রোস্টেট ক্যান্সার, পুরুষের ক্যান্সারের ক্ষেত্রে প্রোস্টেট কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত হার কিন্তু যথেষ্ট বেশি প্রোস্টেট ক্যান্সারের। প্রচুর রোগী আমরা পাই এবং বিইপি রোগীগুলো সাধারণত এই ক্ষেত্রে হয় কি, বিইপি যেটা এবং প্রোস্টেট ক্যান্সার যেটা সাইন সিমটমগুলো কিন্তু কাছাকাছি, অলমোস্ট কাছাকাছি একই ধরনের সাইন সিমটমই থাকে। এটাতে কিছু বাড়তি সিমটম থাকে, আর এই কারণে অনেকে বুঝতে পারে না। সাধারণত যদি স্পেসিফিক কিছু পরীক্ষা নিরীক্ষা না করা হয় তাহলে কিন্তু পেশেন্ট বুঝতেই পারবে না যে তার প্রোস্টেট ক্যান্সার হয়ে গেছে। একটা নীরব ঘাতকের মতোই হতে পারে, সে হয়তো ভুগতেছে অনেক দিন থেকে কিন্তু বুঝতে পারতেছে না যে প্রোস্টেট ক্যান্সারে সে ভুগতেছে। আচ্ছা, একই রকম সিমটম, সেই ঘন ঘন প্রস্রাব, রাতে উঠা, তারপরে প্রস্রাবের গতি কমে যাওয়া ইত্যাদি। এর পাশাপাশি ওটা তো হয়, বিইপিতে হয়, যেমন প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, হেমাচুরি, এটাতে হেমাচুরি হয়। তো এটাতে বাড়তি অনেক সময় হচ্ছে যদি মেটাস্টেটিক সিমটম যেগুলো বলি, মানে পিঠে কোমরে ব্যথা, কিংবা যদি মেটাস্টেটিক কোনো সিমটম যদি লাংসে যায় তাহলে একরকম সিমটম থাকবে, লিভারে মেটাস্টেসিস হলে আরেক রকম আসবে। এই সিমটমগুলো যদি মেটাস্টেটিক সিমটম, সেটা তো অনেক পরে গ্রেড 4 এবং এর পরবর্তী স্টেজে চলে গেলে, তার আগ পর্যন্ত কিন্তু সিমটম খুব বেশি না, সিমটম অলমোস্ট বিপির মতোই। তাহলে তো আবার সেই একই কথাতেই চলে আসা যায় যে যখনই এই ধরনের উপসর্গ হবে অবশ্যই আগে পরীক্ষা করতে হবে বা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। আপনি বেশ কিছু পরীক্ষার কথা বলেছিলেন, তো প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ের জন্য কি আলাদা কোনো পরীক্ষা আছে কিনা? হ্যাঁ, যখন একটা পেশেন্ট বিইপির জন্য যারা আসে, আমরাও কিন্তু তাদেরকেও কিন্তু প্রোস্টেট ক্যান্সারের স্ক্রিনিংটা করে ফেলি, কেন যাতে কোনো মিস না হয় আর কি, পেশেন্ট মিস না যায়। আমরা যে ডিআরই করি, ডিআরই করার সময় কিন্তু প্রোস্টেট ক্যান্সার হলে প্রোস্টেট সাইজটা হার্ড হতে পারে, ইনডিউরেটেড থাকতে পারে, নোডুল থাকতে পারে। আচ্ছা, তারপরে ফিঙ্গার উইথড্র করলে, হ্যাঁ ফিঙ্গার উইথড্র করলে ফিঙ্গার অনেক সময় ব্লাড স্টেন আসতে পারে। এটা হচ্ছে প্রোস্টেটের যদি এটা ডিআরই করি। আর পিএসএ একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষার ক্ষেত্রে পিএস এর মাত্রা বেড়ে যায়। পিএস এর মাত্রা বেড়ে যায় আপনার প্রোস্টেট ক্যান্সার হলে সাধারণত 3 to 4 পর্যন্ত ন্যানোগ্রাম পার এমএল কে আমরা স্বাভাবিক ধরি। এর বেশি গেলে আমরা সাসপেক্ট করি যে প্রোস্টেট ক্যান্সার হতে পারে। জি, এই যে পিএস এর কথা আপনি বলছেন, এটা কি সবাইকেই করতে হবে? এটা সবাইকেই করতে হবে তা না, তবে বিপি পেশেন্ট বা এরকম এলইউটি মানে সিমটম নিয়ে যে পেশেন্টগুলো আসে তাদেরকে আমরা কিন্তু এটা করি। জি, এটা আরেকটা কারণে আমরা করি, বিইপি ক্ষেত্রে আমরা যে ওষুধটা দেই আপনার আলফা ব্লকারের পাশাপাশি আমরা 5 আলফা রিডাকটেজ ইনহিবিটর একটা ওষুধ দিই। সেটা দিলে কিন্তু পিএস এর মাত্রাটা কমে যায়। এমন হইতে পারে পেশেন্টের ক্যান্সার আছে কিন্তু সে বুঝতে পারবে না, যদি ওষুধটা খায় এই পিএস কিন্তু কমে যাবে। আচ্ছা, এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। এখানে আমরা ক্যান্সার যে ওষুধ শুরু করার আগে এই পরীক্ষাটা দিয়ে থাকি বোঝার জন্য যে ওর পিএস এর মাত্রা কত আছে। এই যে প্রোস্টেট ক্যান্সার, ক্যান্সারটি তো হচ্ছে আপনি বললেন, যে কোনো ক্যান্সারের কথা যখন আমরা শুনি একটু ভয় পেয়ে যাই। প্রোস্টেট ক্যান্সারটা কতটুকু ভয়াবহ? প্রোস্টেট ক্যান্সারও যথেষ্ট ভয়াবহ, কিন্তু অন্যান্য ক্যান্সারের মতো মানে কিছু কিছু ক্যান্সার আছে খুব দ্রুতই পেশেন্ট খারাপ হয়ে যায় বা মৃত্যুর দিকে যায়। এই ক্যান্সারটা এত দ্রুত পেশেন্ট খারাপ হয় না, একটু সময় পায় আর কি। দেখা যায় যে কোনো কোনো পেশেন্ট 5-7 বছর 10 বছর ভালো থাকে কিন্তু প্রোস্টেট ক্যান্সার নিয়ে যদি চিকিৎসা নেয়। এবং সেই চিকিৎসাটা নেওয়ার আগে তো তাকে অবশ্যই রোগটি নির্ণয় করতে হবে। যে প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আমরা সবসময় অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে যেমন শুনি যে স্টেজিং, প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এটা কি রকম ভাবে তৈরি করা হয়? হ্যাঁ, প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত প্রোস্টেট গ্ল্যান্ডের যে আছে আপনার স্টেজ 1, 2, 3, 4 এরকম বেশ কিছু ধাপ আছে। সেক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ডের ফার্স্ট স্টেজে প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তারপরে স্টেজ 2-তে অনেক সময় প্রোস্টেট গ্ল্যান্ডের 2A যেটা মানে এটা আসলে বেশ কিছু ধাপ আছে আসলে আস্তে আস্তে এটি ছড়ায় বা এরকম ভাবে। তো তারপরে সেমিনাল গ্ল্যান্ডে যায়, তারপরে প্রোস্টেট ওয়ালে যায়, অ্যাবডোমিনাল ওয়ালে যায়, সেক্ষেত্রে স্টেজ 4 হয়ে যায়। সেমিনাল গ্ল্যান্ড এগুলোতে গেলে হচ্ছে প্রোস্টেট জায়গায় থাকছে না, তখন এটি ছড়িয়ে যাচ্ছে। তখন এটা হচ্ছে মানে ধাপ বাই ধাপ আর কি। কখন গিয়ে সাধারণত আপনারা রোগীদেরকে পান? আমাদের দেশের রোগীরা তো একটু অপেক্ষাকৃত অসচেতন, তারা তো প্রথম দিকে যায় না, তারা দেখে যে না এখন আর কোনোভাবেই আর থাকতে পারছি না বাসায়, তখন তারা যায়। হ্যাঁ, তারা তখন সেই হিসেবে একটু জানতে চাই। না, এখানে অনেক সময় হয় কি, যখন ওই বিইপি কারণে রোগীগুলো আসে তখন তো আমরা ডিআরই এবং পিএস এর মাধ্যমে একটা আইডেন্টিফাই করে ফেলি যে ওর প্রোস্টেট ক্যান্সার থাকতে পারে।
তো পিএসএ বেশি পেলে কিন্তু আমরা তখনই কিন্তু পেশেন্টের এই এমআরআই বলি বা সিটি স্ক্যান বলি, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ডায়াগনোসিস দিকে চলে যাই। সেক্ষেত্রে কিন্তু খুব বেশি দেরি হয় তাও না, কিন্তু পেশেন্ট আমরা কিন্তু ধরতে পারি কিন্তু 2A 2B 2-3 এই স্টেজগুলোতেও ও অনেক তার সময় মানে আমরা একটু অপেক্ষাকৃত আগে ধরা সম্ভব হ্যাঁ হয়। ধরা সম্ভব। তো সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রে আমরা শুনি যে ঝুঁকিতে আছে জি। এই গ্রুপ। জি, প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে ঝুঁকিতে কারা বেশি? প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে যাদের প্রথম একটা হচ্ছে এইজ, যত বয়স বাড়বে ক্যান্সার ঝুঁকি বাড়বে। দ্বিতীয়ত তো যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, পরিবারে কারো যদি প্রোস্টেট ক্যান্সার হয়ে থাকে সে ঝুঁকিতে থাকবে। এছাড়াও যারা ধরেন সেডেন্টারি লাইফস্টাইল, শুয়ে বসে থাকে বেশি, হেলদি, স্থূল হয়ে গেছে, মোটা, তারপরে হচ্ছে রেড মিট, ফ্যাটি ফুড এগুলা যারা বেশি খায়, ওই ধরনের ওইগুলা প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেশি। তাছাড়া জিওগ্রাফিক একটা ব্যাপার আছে, যেমন আফ্রিকান অঞ্চলে কিন্তু এই ক্যান্সারটা বেশি হয়। কিন্তু ইদানিং তো আমরা শুনছি আমাদের দেশে আমাদের হবে, ওদের বেশি হবে যে আমাদের হবে না তা না, আমাদেরও হবে যথেষ্ট পরিমাণে। তো আমাদের দেশে তো হচ্ছে, এবং আমাদের দেশে আপনার কথা অনুযায়ী এবং অন্যান্য চিকিৎসকরা এই কথাটাই বলেন যে অপেক্ষাকৃতভাবে অন্যান্য ক্যান্সারের তুলনায় এটি একটু প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে। তো যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং পদ্ধতি বলতে আমরা কি বুঝি? প্রোস্টেট ক্যান্সারে স্ক্রিনিং বলতে মূলত আমরা ডিআরই মানে ডিজিটাল এক্সরেকশন এবং পিএসএ এই দুটার মাধ্যমে স্ক্রিনিং করে ফেলি যে রোগীর আছে কিনা। তার পরবর্তীতে আমরা অন্যান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম হই যে আমরা প্রোস্টেট ক্যান্সার। এটি কি যার উপসর্গ থাকবে তাকেই করতে হবে নাকি যার উপসর্গ নেই তারও করা উচিত? না, একটু বয়স হয়ে গেলে আমরা তো রুটিনলি প্রতি বছরই কিছু পরীক্ষা নিরীক্ষা করা উচিত, আফটার 50 বা 45। সেক্ষেত্রে কিন্তু এই একটা যে আলট্রাসোনোগ্রাম অফ কিডনি বা হোল বডি বা অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাম একটা কিন্তু প্রতি বছর আমরা করি। সেক্ষেত্রে যদি প্রোস্টেট বড় থাকে সেটা কিন্তু তখন কিন্তু ধরা পড়বে। কিংবা প্রতি বছর যদি একজন পেশেন্ট যদি ডাক্তারকে দেখায়ও, সে কিন্তু তার সমস্যা নিয়ে ডাক্তারের সাথে খোলামেলা আলোচনা করলে এই সমস্যাগুলো আসবে। তখন কিন্তু এই পরীক্ষাগুলো করা, ডিজিটাল একটা এক্সিবিশন বলেন বা পিএসএ বলেন, রুটিনলি প্রতি বছর একবার করা উচিত একটু বয়স হলে। তখন কিন্তু মানে এটাকে স্ক্রিনিং এর মতোই প্রতি বছরে একবার করলে সে ধরা পড়বে, কিন্তু প্রাথমিক অবস্থায় সে মোটামুটি ধরা পড়বে। তার মানে আপনি বলছেন যে এই পরীক্ষাটি প্রতি বছরই করা উচিত। তো যদি কারো ক্যান্সার হয়েই থাকে তাহলে তো তাকে চিকিৎসা নিতেই হবে। চিকিৎসা নেওয়ার জন্য কিভাবে এই পদ্ধতিটা আগানো হয়? যখন ইয়া হয় তার পরবর্তীতে সে সিটি স্ক্যান বা এমআরআই আমরা যেগুলো বলি সেগুলো করতে পারে। সেগুলো করার পরবর্তী পেশেন্টের স্টেজটা, রোগীর ক্যান্সার স্টেজ যেটা আছে সেটা একটা আইডেন্টিফাই। এর মাঝখানে যদি পেশেন্টের পিএসএ বেশি থাকে, বায়োপসি করা হয়ে থাকে একটা পেশেন্টের, বায়োপসি করে বায়োপসির স্টেজ যেটা বায়োপসির কোন গ্রেডের আসতেছে সেটা একটা ফ্যাক্টর কিন্তু। হ্যাঁ, লো গ্রেড, ইন্টারমিডিয়েট, হাই গ্রেড এগুলো কিন্তু আছে। হ্যাঁ, বায়োপসি গ্রেডিং এবং সেখানে আপনার একটা স্টেজ আছে, গ্লিসন স্কোর বলি আমরা, একটা গ্লিসন স্কোর বায়োপসির, সেটার অনুযায়ী 5টা গ্রেডিং করা হয়, গ্রেড 1 to 5 সেটা। আর ওদিকে পিএসএ, গ্লিসন স্কোর এবং স্টেজিং, ক্লিনিক্যাল স্টেজিং, এই তিনটার সমন্বয় করে এজ এবং লাইফ এক্সপেক্টেন্সি টোটালটা হিসাব করে আমরা পেশেন্টের ট্রিটমেন্ট অপশনটা সিলেক্ট করি। আচ্ছা, এই ট্রিটমেন্টটা কতদিন পর্যন্ত চালাতে হয়? এই ব্যাপারে কি কোনো ঠিক করা কোনো গাইডলাইন আছে কিনা? পেশেন্ট যদি লো গ্রেড থাকে বা লো রিস্কে থাকে যদি, তাহলে তো পেশেন্টের শুধুমাত্র প্রোস্টেটেক্টমি করে ফেললে কিন্তু পেশেন্টের ক্যান্সার থেকে সে মুক্ত বলা যেতে পারে। তার মানে অপারেশন করা সব ঠিক হয়ে গেল? লো স্টেজ, লো রিস্কে যেটা আর কি। আর ইন্টারমিডিয়েট রিস্কের সেক্ষেত্রে ক্যান্সার অপারেশন আছে, সাথে কিছু রেডিওথেরাপি বা অন্যান্য প্রসিডিউর আছে সেগুলো। লো রিস্কে কারা, ইন্টারমিডিয়েট রিস্কে একটু যদি বলেন। সেটা লো রিস্কে হচ্ছে প্রথমে হচ্ছে পিএসএ 10-এর কম, তারপরে হচ্ছে গ্লিসন স্কোর 1 গ্লিসন গ্রেড, আর হচ্ছে টিএনএম স্টেজিং T2A বা লেস দেন দ্যাট, এটা হচ্ছে লো রিস্ক। আর ইন্টারমিডিয়েট রিস্ক হচ্ছে পিএসএ 10 to 20 জি, অ্যান্ড গ্লিসন স্কোর 2 to 3, গ্লিসন গ্রেড 2 to 3, আর হচ্ছে 2B পর্যন্ত, আপ টু 2B স্টেজিং এর 2B পর্যন্ত হচ্ছে সেটা আপনার ইন্টারমিডিয়েট রিস্ক। আর পিএসএ 20-এর বেশি, গ্লিসন স্কোর 2, 3A অর অ্যাভাব, গ্লিসন গ্রেড 4 and 5। জি, আমাদের দর্শকের উদ্দেশ্যে আমি একটু সহজভাবে একটু জানতে চাই, যেহেতু আপনি বলছেন যে এখানে কিছু কিছু ক্ষেত্রে অপারেশন লাগছে, কিছু ক্ষেত্রে আরো কিছু কেমোথেরাপি এবং রেডিওথেরাপি ইত্যাদি প্রয়োজন হবে, এবং সেটা স্কোরের মাধ্যমে। আবার যেহেতু আমরা প্রোস্টেট ক্যান্সার নিয়ে কিছু কথা শুনলাম, এবং এর আগে শুনেছি যে বিইপি বা যেটা হচ্ছে গিয়ে
ক্যান্সারাস না, অন্য কারণে হচ্ছে, জি। প্রোস্টেটটি বড় হয়ে যাচ্ছে, দুই ক্ষেত্রে অপারেশনের কথা শুনছি। জি। তো এই ক্ষেত্রে যারা অপারেশনের কথা যখনই আমাদের দেশে বলা হয় তখনই বলা হয় যে আধুনিক অপারেশন পদ্ধতি আমাদের দেশে আছে কিনা, সেই ব্যাপারে একটু জানতে চাই। আধুনিক অপারেশন পদ্ধতি আসলেই জি, কি আমাদের দেশে সম্ভব অবশ্যই কিনা? আছে। বিইপির ক্ষেত্রে আধুনিক অপারেশন পদ্ধতি, যদি প্রোস্টেট ছোট থাকে সেক্ষেত্রে ট্রান্সইউরেথ্রাল ইনসিশন অফ প্রোস্টেট, মডারেট সাইজ 30 to 100 গ্রাম যদি থাকে সেক্ষেত্রে টিউআরপি, ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট, এটা করা হয়। আর এর চেয়ে বেশি বড় হলে আমরা অনেকেই ওপেন প্রোস্টেটেক্টমিও করে, কিংবা লেজার অ্যাবলেশন বা লেজার মাধ্যমে অপারেশন করা হয়ে থাকে। সেই ধরনের প্রসিডিউরগুলো আছে। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিউর অফ ট্রিটমেন্ট অফ বিইপি। এছাড়াও কিছু মিনিমাম ইনভেসিভ প্রসিডিউর আছে, ট্রান্সইউরেথ্রাল নিডল অ্যাবলেশন, ট্রান্সইউরেথ্রাল ভ্যাপোরাইজেশন অফ প্রোস্টেট, ট্রান্সইউরেথ্রাল, এরকম বেশ কিছু অনেক কিছু প্রসিডিউর আছে। প্রসিডিউর আছে। তবে এগুলো সবগুলোই যে বাংলাদেশে অ্যাভেলেবেল তা কিন্তু না, এটা সত্য। জি। তবে মোটামুটি অনেকগুলোই হয়। অবশ্যই। তো এই সবসময় তো যেহেতু কিছু কিছু পদ্ধতি এখন আমাদের দেশে নেই এবং জি। কিছু পদ্ধতি আছে, সব মিশিয়ে আমরা তো চাই আমাদের রোগীরা যেন এই ধরনের সমস্যায় না পড়ে। সেই ক্ষেত্রে আপনি প্রথমে বলছিলেন যে বেশ কিছু রোগের সাথে জীবনযাপন পদ্ধতির সম্পর্ক আছে। কি ধরনের জীবনযাপন পদ্ধতি একজন প্রোস্টেট রোগী বা রোগী না হওয়ার পিছনে কাজ করবে? প্রথমত পেশেন্টের অ্যাক্টিভ লাইফস্টাইল হইতে হবে। শুয়ে বসে থাকা বা এই যে সেডেন্টারি লাইফস্টাইলটা কম হতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। তারপরে খাবার দাবারের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে, যেমন হাই ফ্যাটি ফুড, রেড মিট, এগুলা যদি কম খায় তাহলে আমার মনে হয় পেশেন্ট প্রোস্টেট ক্যান্সার থেকে অন্তত থাকতে পারবে আর কি। জি। এর বাইরে অন্যান্য যে রোগগুলো আছে, একটু আগে আপনি বলছিলেন যে প্রোস্টেটে ইনফেকশন হয়, সেটি থেকে প্রতিরোধের জন্য কি কি করণীয়? প্রোস্টেটে ইনফেকশনের জন্য মেলে সাধারণত ইউটিআই কমই হয়। ইউটিআই যাতে কম হয় সেই দেখতে হবে। তাহলে আর হচ্ছে প্রোস্টেটে যদি হয়ে যায় সেক্ষেত্রে খুব দ্রুত চিকিৎসা করলে এটা অ্যাকিউট প্রোস্টেটাইটিস থেকে সেটা ক্রনিক বা দীর্ঘমেয়াদী প্রোস্টেট ইনফেকশনে রূপ নেবে না। জি। তো সেই ক্ষেত্রে একজন, যেমন মহিলাদের ক্ষেত্রে আমরা বলি যে মহিলাদের খুব বেশি হচ্ছে কি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, কিন্তু পুরুষদের সেই তুলনায় কম হয়। তো পুরুষদের কম হওয়ার পিছনে কি কোনো কারণ আছে? জি, পুরুষদের কম হয়েছে কারণ মহিলাদের অ্যাকচুয়ালি যে হাইজিন, যেটা পার্সোনাল হাইজিন যেটা, সেটা মেনটেন করা মহিলাদের জন্য একটু কঠিন। কারণ হচ্ছে ধরেন মহিলাদের প্রস্রাবের রাস্তা এবং পায়খানা রাস্তাটা কাছাকাছি। আমাদের দেশে সাধারণত অনেকে লো কমোড ব্যবহার করে, সেক্ষেত্রে দেখা যায় পায়খানা রাস্তার ময়লা হয়তো প্রস্রাবের রাস্তা চলে গেল, সেক্ষেত্রে মহিলাদের ইনফেকশন বেশি। তাছাড়া মহিলাদের একটা ব্যাপার আছে, প্রতি মাসে একটা মাসিক বা এই ধরনের একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে তারা পার্সোনাল হাইজিনটা ঠিক মতো মেনটেন করতে পারে না, এই জন্য তাদের ইনফেকশন হয়। এছাড়া একটু এজ বেশি হয়ে গেলে ইস্ট্রোজেন হরমোনের সাপোর্ট কমে যায়। মহিলাদের হরমোনের সাপোর্ট কমে যাওয়াটা কিন্তু একটা বড় ব্যাপার ইনফেকশনের জন্য। তো মেল পুরুষের এই ধরনের ইয়েগুলো কিন্তু মানে কম নাই আর কি, এই জন্য ইনফেকশনটা কম হয় মেলে। তার মানে তো ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে তাদের এই ধরনের রোগ থেকে প্রতিরোধ করাটা একটু অপেক্ষাকৃত সহজ। আপনি যেমন খাদ্যাভ্যাসের কথা বলেছেন, পাশাপাশি আর কি কি করণীয় আছে? এখানে কি ব্যায়ামের কোনো গুরুত্ব আছে কিনা? ব্যায়াম করলে, ব্যায়ামে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। ব্যায়ামে পেশেন্টের ওয়েট লসও হবে, তারপরে হচ্ছে পেশেন্টের ইমিউন সিস্টেম বুস্ট আপ হবে, আর হচ্ছে ওয়েট রিঅ্যাকশন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়বে। ব্যায়াম একটা কিন্তু ফ্যাক্টর প্রোস্টেট ক্যান্সার কম হওয়ার জন্য। কিন্তু আমাদের যারা একটু বয়স্ক, বিশেষ করে 40 পার হয়ে গেলে কিন্তু ব্যায়াম খুব একটা করা হয় না, তাদের ক্ষেত্রে কি কোনো পরামর্শ আপনার আছে? না, একটু ব্যায়াম তো করতে হবে, কেননা ব্যায়াম না করলে অন্তত সপ্তাহে যদি হাঁটে, ধরেন আমরা স্বাভাবিক দেখা যায় 500 মিটার বা 1 কিলোমিটার রাস্তা আমরা হাঁটি না, আমরা হয়তো একটা গাড়িতে নেই বা রিক্সা নেই, এইটুকু রাস্তা কিন্তু হাঁটলেও কিন্তু একটা ব্যায়াম হয়ে যায়। সাধারণত সুস্থ থাকতে হলে আপনি কিন্তু সপ্তাহে অন্তত 150 মিনিট হাঁটতে হবে, মানে প্রতিদিন 30 মিনিটস করে 5 ডেজ এই উইক যদি হাঁটে তাহলে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয়ে যাবে। আর এছাড়া সাইক্লিং করা যায়, সুইমিং করা যায় ইত্যাদি, এগুলো তো আসলে অত সম্ভব হয় না, এগুলো করতে হবে। হাঁটাটাই খুব সহজ একটি ব্যায়াম। আমরা সবসময় একটি কথা শুনি যে ধূমপানের সাথে বিভিন্ন ধরনের এই ক্যান্সারের সম্পর্ক আছে। প্রোস্টেট ক্যান্সার বা প্রোস্টেটে যে রোগগুলো আছে তার সাথে কি কোনো সম্পর্ক আছে কিনা? প্রোস্টেট ক্যান্সারের সাথে ধূমপানের সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায় না। তো আবার প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় শোনা যায় যে হরমোনাল কিছু থেরাপি দেওয়া হয়, এই ব্যাপারটা একটু জানতে চাই। জি, হরমোনাল থেরাপি দেওয়া হয়, সেটা আপনার যখন প্রোস্টেট ক্যান্সার আপনার হয় তখন শুধুমাত্র সার্জারির মাধ্যমে চিকিৎসা হয় না, অনেক সময় হরমোন থেরাপিও লাগে। অপারেশনের পরেও অনেক সময় আমরা দিয়ে থাকি। অপারেশন যেসব রুগীদের আমরা অপারেবল না, সেক্ষেত্রে অনেক রুগীদের হরমোন থেরাপি দেওয়া হয়ে থাকে।
জি। প্রোস্টেট ক্যান্সারের মূল ইয়েটা হচ্ছে আপনার টেস্টোস্টেরনকে সাপ্রেস করে রাখলে প্রোস্টেট ক্যান্সারটা দ্রুত বৃদ্ধি পাবে না। তো ওই হরমোনগুলো দেওয়া হচ্ছে প্রোস্টেট ক্যান্সার মানে টেস্টোস্টেরনটাকে কমায় রাখার জন্য। জি অবশ্যই। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে একটু জানতে চাই, এই যে আমাদের যারা রোগী আছে, আমাদের যারা দর্শক আছে, তাদের পরিবারে যারা পুরুষ আছে, তাদের সুস্থতার জন্য আসলে কি করণীয়? প্রোস্টেট গ্ল্যান্ডের সুস্থতার জন্য বা ওভারঅল রিপ্রোডাক্টিভ সিস্টেমের সুস্থতার জন্য পেশেন্টের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকতে হবে পর্যাপ্ত, ওয়েট রিডাকশন করতে হবে, খাবার দাবারের ক্ষেত্রে যেগুলো আমি বারবার বললাম, ফ্যাটি ফুড খাবে না, রেড মিট খাবে না, ভাজা পোড়া কম খাবে। তারপরে হচ্ছে ডায়াবেটিস একটা ফ্যাক্টর, ডায়াবেটিস যাতে না হয় বা হলেও যাতে কন্ট্রোলে থাকে সেগুলো মেনটেন করতে হবে। সাথে হেলদি লাইফস্টাইল মেনটেন কর, মানে ভাজা পোড়া না খেয়ে শাকসবজি ফলমূল এগুলো খেলো, প্রোটিনের উৎস হিসেবে মাছ গ্রহণ করলো, তাহলে কিন্তু পেশেন্ট ভালো থাকতে পারবে, বা প্রোস্টেটের রোগ বা ক্যান্সার এগুলো কম হবে। জি, সব মিলিয়ে কিন্তু বারবার একই কথা আসছে যে সুস্থ জীবনের জন্য সুস্থ যে জীবনযাপন পদ্ধতি তার গুরুত্ব খুব একটা কম নয়, এবং সবসময় বলা হয় যে এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে এখানেই শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেল 24-এর সকল দর্শক এবং যারা কাজ করছেন সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই সুস্থ থাকার জন্য যে কোনো ঔষধ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।